12 প্রবাসীর স্ত্রীকে নিয়ে গেলেন মসজিদের ইমাম সাহেব। হ্যাঁ প্রিয় দর্শক, এরকম একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। নাম হচ্ছে গিয়া লাইজু আক্তার। এই লাইজু আক্তার বাসা থেকে পোলাও, মাংস ইত্যাদি সবকিছু নিয়ে আসছে মসজিদের ইমামের জন্য। রাত্রের বেলা 9টা 9:30টার দিকে আমি ফোন দিচ্ছি, ফোন যায় না। ঘুমায় যাওয়ার পরে সকালে 6:30টার দিকে খবর আসে যে তিনি নাকি হত্যা করছে। আমি ওর জানাজার দূর থেকে হইলেও আমি শরীক হইতে পারতাম, আমি ওর কবরের মাটি ছুঁইতে পারতাম। আমি শেষ মাটিটুকু পর্যন্ত আমি আর ছুঁইতে পারিনি। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা দেখলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন। নোয়াখালী চাটখিলের পরে এবার বরিশালে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন মসজিদের ইমাম। এদিকে দিনের বেলা স্ত্রীর সাথে কথা বলেই রাতে প্রবাসী স্বামী। কিন্তু কেন? দর্শক, জানতে পুরো ভিডিওটি দেখুন। আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। হয়তো আমি ওর জানাজার দূর থেকে হইলেও আমি শরীক হইতে পারতাম, আমি ওর কবরের মাটি ছুঁইতে পারতাম। আমি শেষ মাটিটুকু পর্যন্ত আমি আর ছুঁইতে পারি নাই। আসসালামু আলাইকুম। তো সম্পর্ক সে আমার খালাতো ভাই, আমার আপন খালাতো ভাই। ছোটবেলা থেকেই পছন্দ করতো, আমি পছন্দ করতাম না, ওই পছন্দ করতো। অনেক ছোটবেলা থেকে আমাদের বাসায় আসতো যাইতো। তোর কথাবার্তা ও এতটা পরিমাণে স্মার্ট ছিল যে ধারণার বাইরে। আর আমাদের বয়সে একটা মেয়েরা কি চায় যে স্মার্ট একটা ছেলে, কথাবার্তার ধরনই থাকবে অন্য ধরনের। মানে ও এত সুন্দর করে কথা বলতো যে আমার মনে হয় না যে ওর কথায় এমন কোন মানুষ ছিল না যে পাগল না হইতো। তারপর ওর চেহারাও দেখতে মাশাআল্লাহ আরো বেশি পাগল হয়েছি। সে এক পর্যায়ে 13 সাল থেকে আমাদের রিলেশন পুরোপুরি শুরু হয়। সে মানে এত ভালো ছিল, এত সৎ ছিল যে আমি 3 বছর প্রেম করছি। যেহেতু আত্মীয় স্বজনের মধ্যে তা আমাদের কাছাকাছি থেকেও দেখা হয়েছে, ওইভাবে কেউ কোনোদিন আমার সাথে কোনোভাবে বাজে আচরণ করার চেষ্টা করে নাই বা ইচ্ছাও পোষণ করে নাই। এতটা ভালো ছিল। ওর ইচ্ছাই ছিল যে আমি প্রেম করছি, আমি বিয়ে করব, আমি বউ ঘরে তুলবো, এটাই ছিল ওর ইচ্ছা। তা এরপরে দেখতে দেখতে 15 সালের শেষের দিকে যায় সে লেবানন চলে যাবে দেশের বাইরে। তখন আমাকে বলতেছে যে তোমাকে যদি আমি এইভাবে রাইখে যাই তাহলে তো তোমার আব্বু তোমার অন্য কোথাও বিয়ে দিবে। তা এটা অনেক ভাইবে চিন্তা দেখার পরে ওর যেদিন ফ্লাইট, 26 তারিখে ওর ফ্লাইট নভেম্বরের, তো 24 তারিখে আমি ওর কথা মতো সব কাগজপাতি নিয়ে যাই। পরে আমার ওইখান থেকে নিয়ে যায় ফরিদপুর কোর্টে নিয়ে যাওয়ার পর আমার বিয়ে করে রাইখে আমার বাসায় পৌঁছাই দিই। ওর মতো চলে যায়, কেউ জানে না। মানে 2 বছর 3 বছর টোটালি গোপন ছিল, এটা কেউ জানতো না। ওদের বাসায় কেউ জানতো না, আমাদের বাসায় কেউ জানতো না। বিদেশ যাওয়ার পর যখন ও আস্তে আস্তে মানে ইনকামটা ওর একটু ভালো হয়, ভালো হওয়ার পর সে আমাকে প্রত্যেক মাসে মাসে টাকা দিত। আমি কখনো ওর কাছে ওইভাবে টাকা পয়সা চাইনি, ও ইচ্ছা করেই দিত। ও বলতো যে তুমি আমার বউ, আমার তো একটা দায়িত্ব আছে, এই বলে ও কিছু টাকা দিত। এইভাবে মানে লুকায়ে প্রায় ও বাহিরে যাওয়ার 2 বছর পর্যন্ত এটা মানে গোপন ছিল। এরপরে মনে করেন দুজনের পরিবারে জানাজানি হয়ে গেছে। জানাজানি হয়ে যাওয়ার পর আমার উপর তো একটা প্রেশার সৃষ্টি হয়েছে। আমার বাসা থেকে আমার বলছে যে আমি তোর সাথে তোমারে দিব না, তুমি যা করছো করছো, গোপনে করছো, যাতে এটা আর জানাজানি না হয়, আমাদের মান সম্মানের ব্যাঘাত না ঘটে। আমার পরিবার থেকে এই কথা আমাকে বললো। তাই কথাটা যখন আমি শুনলাম, শোনার পর আমার অনেক কষ্ট লাগলো। তখন আমি বলছিলাম যে আব্বু, আমি ওরে ছাড়া বাঁচবো না, ও আমারে ছাড়া বাঁচবে না। যা করছি ভুল করি নাই, আমি ঠিকই করছি, কিন্তু আমারে আপনার অন্য কোথাও বিয়ে দিতে পারবেন না, আমি ওর সাথেই যাব। আর ওর পরিবার থেকে আমার আম্মুকে ডাইকে নিয়ে বললো নিজেদের মধ্যে যা হওয়ার হয়ে গেছে, তাই তুই তোর মেয়ে বিয়ে দিয়ে দে। মানে ওনরা চাচ্ছিল না, ওনরাও চাচ্ছিল না, আমাদের পরিবারও চাচ্ছিল না যে আমরা দুই পরিবার এক হই। কারণ আত্মীয়তার মধ্যে তো সম্পর্কটা ওইভাবে আর কি কেউই চাইতেছিল না, ওর পরিবারের কেউ চাচ্ছিল। তারপরে ওকে আমি জানাই যে তোমার আম্মু তো এই কথা বলে, আমার আম্মুকে ডাইকে নিয়ে এখন কি করবে। তখন ও আর কি ওর আম্মুকে ফোন দিয়ে বললো যে আম্মু তুমি যদি এই ধরনের কথাবার্তা বলো, আমি এক্ষুনি দেশে চলে আসবো। তখন তারা ভয়ে আর কি ব্যাপারটা চুপ করে যায় যে ছেলে যদি এখন দেশে চলে আসে তাহলে তো আমরা বিপদে পড়ে যাব। তখন ওইভাবে আরো 2টা বছর যায়। টোটালি ও লেবানন 5 বছর, 5 বছর আমাদের ভালোই কাটছে। হঠাৎ 2020 সালের আগস্ট মাসের 20 তারিখে ও হঠাৎ করে দেশে চলে আসে। দেশে আসার পর অক্টোবরে 2টা পরিবারে মানে বুঝাই শুনাইয়ে লাস্টে এমন একটা পরিস্থিতি যে ওকে তো কেউ আমার বাসার মাইনে নিবে না। ওর কথার জন্য, ওর কথার ধরনগুলো এত সুন্দর ছিল, আমার পরিবারের লোকজন ওর কথার মায়ায় পড়ে গেছে। ও আমার আব্বুকে এত সুন্দর করে আব্বু বলে ডাকতো। মানে আমার আব্বা বলতো যে আসলে ছেলেটা ভালো, এতগুলো আত্মীয় স্বজনের মধ্যে ওই সব থেকে ভালো। আমার আব্বু চাপ দিছে যে কি দিয়ে কি বিয়ে করছে না না করছে তা আমরা জানি না, আমি ওই সবকিছু মানবো না, আমি নতুন করে আবার আমার মেয়ে উঠাই দিই। তখন আমাকে আবার নতুন করে ওর সাথেই বিয়ে দেয়, বিয়ে দিয়ে পারিবারিক ভাবে উঠায় নেয়। নিলে কি হবে, মানে ওই যে পরিবারের ভিতরে বলে না যে একটা মনোমালিন্য থাইকেই যায়, ছেলে যদি একা একা বিয়ে করে বা মেয়ে যদি একা একা যায়, সেইভাবে আর কি কেউ রাজি খুশি ছিল না। বাধ্য হয়েই উঠাই দিতে হয়েছে। শ্বশুর বাড়িতে চলে গেছে, তারপর তখন তো বেকার, ওই দেশে থাকতে কিছু টাকা জমাইছিল, সেইটাই টুকটাক ভাঙে চুরে ওইভাবে চলছি। ওর পরিবার মোটামুটি সচ্ছল, তারপর ও বাহিরে 5 বছর ইনকাম করছে, ওর সবই পরিবারের হাতে দিয়ে দিচ্ছে। ওই ক্ষেত্রে ওর পরিবার আমাদের খাওয়া দাওয়া চালাইতো। পরে মানে ও এতটা ভালোবাসতো, টোটালি মানে এতটা কেয়ার করতো, এতটা কেয়ার করতো, ওইটা মানে বলে বোঝানো যাবে না।
এইভাবে দেখতে দেখতে বিয়ের 6 মাস পরে আমার বাচ্চা কনসিভ করে। ও আমার প্রচুর পরিমাণে সাপোর্ট দিচ্ছে। আমি রাত্রে ঘুমাইতে পারি নাই, ও আমার সব সময় রাত ভোরে জায়গায় থাইকে থেকে আমার দেখাশোনা করছে। আমার হাজবেন্ড মানে রাত্রে সারা রাতও ঘুমায় নাই, যে আমার কোন সময় কি লাগে, পানি খাবো না বাইরে যাবো না কি করবো না করবো, সব সময় আমার পাশে থাকছে। আমার গর্ভকালীন কালে মানে 9 মাস ও 9 বার চেক আপ করাইছে, আমার বাচ্চা ঠিক আছে কিনা, আমি ঠিক আছে কিনা, তারপরে কখন আমার কি প্রয়োজন। আমি গোসল করে কাপড় চোপড় গুলো ওইভাবে রাইখে আসতাম, ও খাইছে দিত, মানে অনেক যত্ন করছে অনেক। এরপর যেদিন আমার বাচ্চা হবে সেই দিন আমাকে হাসপাতালে নিয়ে যায়, আমার ওটিতে ঢুকাবে, আমি শুধু ওরে খুঁজতেছি। আমি আমার মারে বলতেছি যে মা ও কোথায় ও কোথায়, তখন ওরে নার্সটা ঢুকতে দিবে না, ও নার্সদের সাথে যুদ্ধ করে একসাথে ঝগড়া করেই ও ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকার পরে আমি ওর দিকে তাকাই, আমার চোখের পানি অটোমেটিক চলে আসছে যে আমি যদি মরে যাই তাহলে কি হবে। সেই দৃশ্য আমার আজও চোখে ভাসে। ও আমার কপালে একটা চুমু দিয়ে বলে তোমার কিচ্ছু হবে না, আমি আসছি। এরপরে সিজার করার পরে বাচ্চা এনে যখন ওর হাতে দেয়, আমি তার দেখিনি, আমি তো ভিতরেই ছিলাম। আমার আম্মু বলে যে যখন ও বাচ্চাটা কোলে পাইলো, আমার মনে হইলো কি যে ও আকাশের চাঁদ পাইলো। ও এত পরিমাণে খুশি হয়েছে, খুশিতে আত্মহারা হয়ে গেছে। এরপরে আমাকে বাসায় নিয়ে আসে। বাসায় আনার পরে মানে বাসায় যে 13 মাস ছিল মেয়ে থাকাকালীন, ও মেয়েকে খাওয়াইতো, রাত্রে মেয়ে প্রসাব করলে সেটাও পাল্টাই দিত রাত জাগে জেগে। এরপরে মেয়ের যখন 13 মাস বয়স, সে আবার মালয়েশিয়া চলে যায়। মালয়েশিয়া ওর আরো বড় 2টা ভাই আছে ওইখানে থাকে, তারা ওকে মালয়েশিয়া নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে 3 বছর মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। ও ঘন্টায় ঘন্টায় 30 মিনিট পর পর আমার সাথে কথা বলে, আমার মেয়ের সাথে কথা বলে। এর মধ্যে মে মাসের আমরা নিজেদের একটা বাড়ি করতেছি। ও মোটামুটি আর কি খুশি ছিল, ভালোই ছিল যে না নিজেদের একটা বাড়ি করতেছি, অনেক খুশি, মানে দুজন অনেক খুশি। তারপরে যখন মেয়ে বুঝতে শিখছে যে আব্বু কি জিনিস, তখন ও বলতেছে যে আব্বু তুমি দেশে আসো। তখন বলছে যে মা আমি তোমাকে কথা দিলাম আমি তোমার কাছে আসবো, তা আমি আইসে তোমাকে একটা পিঙ্ক কালার সাইকেল কিনে দিব, তোমাকে আমি ফুল গাছ কিনে দিব। আর আমাকে অনেক কথা বললো, আমাকে লাস্ট বললো কি যে তোমাকে শুধু ভিডিও কল দিলে মুখ টুকি দেখি, আমার ভালো লাগে না, তোমাদের কাছে না আসা পর্যন্ত আমার আসলে শান্তি নাই। বলার পরে কথা শেষ হয়ে যায়। তারপরে সারা দিনে না ও আমার একটা ফোন দিল, আমি কাজের ব্যস্ততায় ওকে একটা ফোন দিলাম। তা আমার ওইটা মনেই নাই যে ও সারাদিনে আমাকে ফোন দেয়নি। তো রাত্রের বেলা 9টা 9:30 দিকে আমি ফোন দিচ্ছি, ফোন যায় না, ফোন মানে ঢোকে না। তখন আমি ভাবছি কি যে নেট সমস্যাও তো থাকতে পারে। এরপরে আবার ফোন দিচ্ছি, ফোন ঢোকে না। তো আমি ভাবছি কি যে মনে হয় ঘুমাই পড়ছে। ওইভাবে রাত্রে ঘুমাই যায়। ঘুমাই যাওয়ার পরে সকালে 6:30টার দিকে খবর আসে যে তিনি নাকি করছে। তখন আমার শ্বশুর শাশুড়ি সবাই তো কান্নাকাটি করে আমাকে ডাইকে উঠানোর পরে আমার শাশুড়ি আমাকে বলতেছে যে তুমি কি আমার ছেলের সাথে রাত্রে ঝগড়া করছো। আমার ছেলে তো করছে, তখন ওইখানে মানে অসুস্থ হয়ে পড়ছে, আমার দাঁত মত লাগে গেছে। করবে কোন কারণে, ওর সাথে তো আমার কোনো সমস্যাও নাই। আবার ও মেয়ের সাথে দেখা করতে আসবে, বাসায় আসবে, ও বাড়ি ঘর করতেছে, ও তো অনেক খুশি। ওর তো আত্মহত্যা করার কথা না। আমি প্রায় ঘন্টা খানিক, আমার কোনো হুঁশ ছিল না। আমার হাজবেন্ডের 2 ভাই ওই মালয়েশিয়াতেই থাকে, ওর ছবিটা দিয়ে পাঠাইলো ওই অবস্থায়। ওই সময় আমি ওর ছবিটা দেখে অনেক মানাইতে পারতেছিলাম না যে এটা আমার স্বামী না অন্য কেউ। তখন মনের ভিতরে শুধু একটাই প্রশ্ন ছিল যে ও কেন এরকম কাজ করবে, আর ও তো ভালো ছিল, তো সব ছিল, ওর সাথে কেন কারাই বা এরকম করলো। আমি আজ পর্যন্ত সেই দৃশ্য আমি ভুলতে পারি না। ওই দিনের দৃশ্যটা কেমন ছিল, তারপরও 17টা দিন আমি যে কিভাবে পার করছিলাম দেশে আসা পর্যন্ত, সেটা একমাত্র আমার আল্লাহ আর আমি জানি। তারপর 17 দিন পর অনেক ঝাইঝামেলা শেষ করে আমার হাজবেন্ডের লাশ দেশে আনে। তারপর কফিন থেকে বের করলো, পরে আমাকে নিয়ে দেখাইছে। ওইখানে আমি যখন তাকে যাই দেখি, আমি নিজের আর ধরে রাখতে পারিনি। আমি যাই দেখলাম যে তার সাথে চোখ নেই, কপালে ব্যান্ডেজ, গলায় ব্যান্ডেজ। ওইটা দেখে সত্যি মানে ওইভাবে চিনার মতো কোনো পরিস্থিতি ছিল না। আমি তার যেমন তো দেশ থেকে বিদেশ পাঠাইছি, আমি তার তেমন পাইনি, চিনতে পারিনি। ওইভাবে দেখে আমার জ্ঞান হারাই ফেলি। পরে আমার শুধু একটাই আফসোস ছিল যে ওরে আমি দেখে চিনতে পারলাম না। ওর এমন অবস্থা হয়েছিল ওরে দেখে আমি চিনতে পারি নাই এইটা আমার স্বামী, অন্যকে এটা আমি চিনতে পারি নাই। পরে আমি ওর মুখে যখন হাত দিয়ে শুইলাম, একদম পাথর আমার বুকের ভিতরে, এত কষ্ট হইতেছিল আমি বলতে পারবো না। ওকে শুধু চিনছি আমি ওর দাঁত গুলো আর ওর চাপ দাড়ি দেখে, কারণ ওর দাড়ি আর ওর দাঁত আমার খুব পছন্দের ছিল। তারপর মনে করেন তাকে সকাল 10টার সময় জানাজায় নিয়ে যায়। ওকে যখন বাসা থেকে নিয়ে যায় মাটি দেওয়ার জন্য, তখন আমি সেন্সে ছিলাম না, আমাকে হাসপাতালে নিয়ে ভর্তি করে। আমি শেষ মাটিটুক পর্যন্ত আমি আর শুইতে পারি নাই, যে আমি যদি অসুস্থ না হয়ে পড়তাম তাহলে হয়তো আমি ওর জানাজায় দূর থেকে হইলেও আমি শরীক হইতে পারতাম, আমি ওর কবরের মাটি ছুঁইতে পারতাম। কিন্তু আমি দুইটার একটাও করতে পারিনি। আমি বিকাল পর্যন্ত হসপিটালে ভর্তি ছিলাম। এরপরে বাসায় যখন আসি, তারপর থেকে আমার দুনিয়াদারি অন্ধকার। আমার
টা যে কিভাবে হলো এই রহস্যটা আজ পর্যন্ত রহস্য রয়ে গেল, আমরা কেউ জানতে পারলাম না। আজকে যদি আমি জানতে পারতাম তাও মনে সামাল দিতে পারতাম যে হয়তো বা কোনো পেরেশানিতে আত্মহত্যা করছে, কেউ মেরে ফেলতো, তাও আমি বুঝতে পারতাম যে না ওটা মেরে ফেলছে। আমি কোনোটাই ধরতে পারতেছি না। ওই রাত্রে ওর সাথে যারা যারা ছিল তাদের মধ্যে 3 জন আজ পর্যন্ত পলাতক, তাদের এখন পর্যন্ত ওই কোম্পানিতে আসেনি। ওই 3 জন লোকের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। এরকম পোস্টমর্টম রিপোর্টে লেখছে আত্মহত্যা করছে। আজকে 2 মাস 20 দিন চলে, আমার সন্তানও ভালো নেই, আমিও ভালো নেই। আমার ছোট বাচ্চাটা যখন কান্নাকাটি করে আমার সামনে, তখন আমি নিজের ধরে রাখতে পারি না। আর শুধু একটাই কথা, আব্বু আসতে চাইলো, আব্বু তো আসলো না। সন্তান প্রচুর কান্নাকাটি করে আব্বু আব্বু বলে, তখন কি বলবো কি করবো, তখন নিজেরও সামাল দিতে পারি না। সে দিনে ঘন্টায় ঘন্টায় ফোন দিত, সে আমারে কখনো জান ছাড়া কথা বলেনি। মেয়ে শ্বশুর শাশুড়ি সবার সামনে জান ছাড়া কোনো কথা বলতো। 24 সালে সারাটা বছর আমি অসুস্থ, আমার পিছনে যে কত টাকা খরচ করছে। আর একদিন ওরা আমার কাছে কান্না করে বলতেছে যে মা ওর যদি কিছু হয়ে যায় আমি তো মালয়েশিয়া থেকে আসতে পারবো না, আমি এইখানেই মরে যাবো, তো তোমরা ওর চিকিৎসা করো। ও মূল কথা অনেক টাকা খরচ করেছে আমার পিছনে, অনেক। আমাকে ঠিকই সুস্থ করে রেখে গেল, ওর দুনিয়া থেকে ঘুরে গেল। আমি তো ওদের বাসায় থাকতেই পারতেছি না। আমি ঘরে গেলেই ওর সব স্মৃতি আমার মনে পড়ে। এখানে দাঁড়াই তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, ওইগুলো চোখে ভাসলে আমার ইচ্ছা করে যে আমি দৌড়ে যাই গোরস্থান থেকে, কবর থেকে উঠে এনে আমি জিজ্ঞেস করি যে ওই দিন তোমার সাথে কি হয়েছিল, যে তুমি আমার সাথে কথা না বলেই চলে গেলে। এত ভালোবাসলা, তুমি শেষ কথা আমার সাথে না বলে কিভাবে যেতে পারলা? এত ভালো একটা মানুষ ছিল, এখন টোটালি আমি নিঃস্ব, স্বামী হারিয়ে নিঃস্ব। আমি যে মেয়েকে নিয়ে কিভাবে বড় করবো, আমার এত আদরের মেয়ে, সে মেয়ের জীবন এখন কিভাবে যাবে এটা আল্লাহ বাবা সেই ভালো জানে। এখনো যে প্রতিটা দিন প্রতিটা ঘন্টা আমি কিভাবে পার করতেছি এটা শুধু আমি একাই ভালো জানি। এত ভালো একটা মানুষ আল্লাহ আমার জীবনে দিল, দিয়ে আল্লাহ আমার জীবন থেকে তাকে নিয়ে গেল। আমি এটা কখনো আশা করিনি। আমি সবসময় বলতাম যে আমি যদি মারা যাই তাহলে তুমি বিয়ে শাদী করো, সমস্যা নাই, কিন্তু আমার সন্তানরা ভালো না। কিন্তু কে জানতো আমি দুনিয়াতে থেকে যাবো, ওই দুনিয়াতে থাকবে না, ওই দুনিয়া থেকে চলে যাবে। আল্লাহ আমার জীবনে ভালো একটা মানুষ দিয়েছিল, সব দিক দিয়ে পারফেক্ট ছিল, সৎ। এত ভালো মানুষ আল্লাহ আমাকে কেনই দিল, দিয়ে আমার নিয়ে কেন গেল? এই যে আমার বাচ্চা, আমার সন্তান যখন আমাকে বলে যে তুমি আমার আব্বুরে কেন বিদেশ পাঠাইছিল, আজকে আমার আব্বু দেশে থাকলে আজকে আমার আব্বু আমার কাছে থাকতো, এই কথা যখন বলে তখন আমি সত্যি নিজের ধরে রাখতে পারি না যে আমার সন্তানের মুখ থেকে আমার এমন কথা শোনা লাগে। তখন আমি বাধ্য হয়ে কি বলবো, আমার সন্তান আমাকে সবসময় বুঝতে হয় যে আব্বু তুমি কান্নাকাটি করে না। এখন আমার এই মেয়েটাকে নিয়ে আমার জীবন, আমার আর কিছু করার নেই, আমার কিছু বলারও নেই, কারণ এই মেয়েটা হচ্ছে আমার হাজবেন্ডের স্মৃতি। আমার হাজবেন্ডের সব থেকে বড় গিফট হচ্ছে আমার এই মেয়েটা। আমি আজীবন ওকে নিয়ে বেঁচে থাকতে চাই, আমি আর কিচ্ছু চাই না। আমার কাছে আমি বলি যে আল্লাহ তার এই সন্তান যেন আমি ভালোভাবে মানুষ করতে পারি, আল্লাহ যেন আমার সেটাই ঠিক দেন, যাতে আমি তার স্মৃতি নিয়ে বেঁচে থাকতে পারি। আবারও প্রবাসীর স্ত্রীকে নিয়ে গেলেন মসজিদের ইমাম সাহেব। হ্যাঁ প্রিয় দর্শক, এরকম একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দাঁড়ান ভাই, ভিডিওটা ধাক্কা দিয়েন না। ঘটনাটি কি ঘটেছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাইজু আক্তার, আবার বাম পাশে দেখতে পাচ্ছেন মসজিদের ইমাম। দেখুন ঘটনাটি কি ঘটেছে। এরকম একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বরিশালের উজিরপুরে। রীতিমতো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই মসজিদের ইমাম যে কাজটা করেছে প্রবাসীর স্ত্রীর সাথে, প্রবাসীর স্ত্রীর নাম হচ্ছে গিয়া লাইজু আক্তার। এই লাইজু আক্তার বাসা থেকে পোলাও, মাংস ইত্যাদি সবকিছু নিয়ে আসছে মসজিদের ইমামের জন্য। অথচ দেখুন এই মসজিদের ইমাম যখন জুমার নামাজ পড়েছে, একটা পর্যায়ে জুমার নামাজের পরপরই সেই মসজিদের ইমাম প্রবাসীর স্ত্রী লাইজু আক্তারকে নিয়ে উদাও হয়ে গেলেন। এখন স্থানীয় লোকজনরা বলতেছে এরকম বেশ কয়েকবার ইমাম সাহেবকে সেই লাইজু আক্তারের সাথে কথা বলতে দেখে ফেলেছেন স্থানীয় লোকজনরা, মসজিদের মুসল্লিরা। একটা পর্যায়ে এই তো শুক্রবারে জুমার নামাজের পরপরই সেই লাইজুকে নিয়ে উদাও হয়ে গেলেন মসজিদের ইমাম সাহেব। দেখুন এর আগে কিন্তু আরো একটি ঘটনা ঘটে গেছিল। সেই প্রবাসীর স্ত্রী স্বর্ণ অলংকার এবং একটি স্টুডিও পর্যন্ত কিন্তু নিয়ে গেছিল। সেই ঘটনাটি ঘটেছিল নোয়াখালী। অথচ দেখুন ঠিক 2 সপ্তাহ পরেই আবারও একটি ঘটনা ঘটে গেল বরিশালের উজিরপুরে। দেখুন এখন মসজিদের ইমাম সাহেবকেও বিশ্বাস করা যায় না। হ্যাঁ ভাই, এখন মসজিদের ইমাম সাহেবকেও বিশ্বাস করা যায় না। দেখুন এই লাইজু আক্তারের স্বামী, তিনি একজন প্রবাসী, তিনি একজন রেমিডিয়েন্স যোদ্ধা। রেমিডিয়েন্স কামিয়ে স্ত্রীকে বিশ্বাস করে বাংলাদেশে
লক্ষ লক্ষ টাকা পাঠাতেন প্রবাসী স্বামী, অথচ সেই প্রবাসী স্বামীর মুখে চুনকালি দিয়ে এই লাইজু আক্তার মসজিদের ইমাম সাহেবের সাথে উদাও হয়ে গেলেন। তাও আবার এরকম একটি ঘটনা দেখুন, সেই লাইজু আক্তার পোলাও, মাংস ইত্যাদি সবকিছু রান্না করেছে মসজিদের ইমাম সাহেবের জন্য। এখন মসজিদের ইমাম সাহেব মুসল্লিদের যে নামাজ পড়াইছে তার তো টেনশন যে আমি নামাজটা পড়া মানে জুমার নামাজটা পড়া লাইজু আক্তারকে নিয়ে ভেগে যাব, চিন্তা করছেন। অথচ একজন মসজিদের ইমাম সাহেবের পিছনে কত মুসল্লিরা নামাজ পড়ার জন্য বসে থাকে, অথচ সেই ইমাম সাহেবের টেনশন হচ্ছে তার প্রেমিকাকে নিয়ে কখন আগে উদাও হয়ে যাবে। ভাই আগে আমি বলেছিলাম ভাই, প্রবাসী ভাইরা স্ত্রীকে বিশ্বাস করে টাকা পয়সা সোনা দানা দিচ্ছেন তো। দেখেন ঘটনাটি কি হয়েছে। না, সব স্ত্রী কিন্তু এক হতে পারে না ভাই, হাতের 5টা আঙ্গুল এক না, যেমন সব স্ত্রীও কিন্তু এক হতে পারে না। আমার কথা হচ্ছে ভাই, প্রবাসী ভাইরা আপনি এত কষ্ট করে রেমিডিয়েন্স কামাচ্ছেন, আপনি স্ত্রীকে বিশ্বাস করেন, কোনো অসুবিধা নাই। আপনি স্ত্রীর একজন ঘরের লক্ষ্মী, বিশ্বাস করতেই পারেন, কিন্তু সেই স্ত্রী যখন আপনার মুখে চুনকালি দিয়ে চলে যাবে, এটা কি আপনি ভাবতেন? কোনো মুহূর্তে ভাবতেন না। তবে কথা একটা কি জানেন, যে সমস্ত প্রবাসী ভাইরা আপনারা রয়েছেন, আপনাদের একটু নজরদারি দেওয়া উচিত। আপনার স্ত্রী কখন কার সাথে মিলামিশা করে সেটা একটু নজরদারিতে আনা উচিত। এখন আপনি বলতে পারেন ভাই আমি প্রবাসী থাইকা এটা কিভাবে দেখবো? আপনার স্ত্রীকে আপনার বাবা মার কাছে রাখার চেষ্টা করবেন। যখন আপনার বাবা মার কাছে রাখার চেষ্টা করবেন, তখন আপনার স্ত্রী আর কোথাও যাওয়ার চেষ্টা করবে না। আপনার স্ত্রীকে কি করছেন? বাজারে পাঠাচ্ছেন, ব্যাংকে পাঠাচ্ছেন, সোনাদানা বানা পাঠাচ্ছেন, সে কিন্তু তখনই সুযোগ পেয়ে যায়। ভিডিওটি শেয়ার করে দিয়ে প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।